অনেকে বলে ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তার নিজের টাকা না। যারা ট্যাক্স দেন 90% ট্যাক্স কেন্দ্র সরকারকে দেন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে নেয়? কেন্দ্র সরকার নেয়। সেই বাজে কথা 40% দিয়ে দিচ্ছে উনি বললে, উনি তো সবসময় মিথ্যে কথা বলে, সর্বদা মিথ্যে কথা বলে। 6 লক্ষ সরকারি পদ শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে, পেনশন দিতে হচ্ছে, ভাতা দিতে হচ্ছে। সেই টাকাগুলো কোথায় গেছে? সেই টাকা দিয়েই লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা, বেকার ভাতা সব দিচ্ছে। আমি আবার বলছি, যা কিছু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাবার টাকায় হচ্ছে না, আমার আপনার দেয়া করের টাকা, সেই করের টাকায় হচ্ছে। আমরা আপত্তি করছি কোথায়? যে রাজ্য কর্মীদের তাদের প্রাপ্য বেতনটা দিচ্ছেন না, পেনশনারদের তাদের প্রাপ্য পেনশনটা দিচ্ছেন না, অথচ মেলা খেলায় এই রাজকোষের টাকা লুট করছেন। সরকার যখন মেমোরেন্ডাম দেয়, তখন যদি আমাদের 3 লক্ষ কর্মচারী থাকে, 6 লক্ষ দেখিয়ে দেয়, সেই অনুপাতে কেন্দ্র রাজ্য সরকারকে টাকা দিয়ে দেয়, সেই টাকা একদম 900 হয়ে যায়। তৃণমূল কংগ্রেস ফিরে আসবে 100% নিশ্চিত হয়ে যান যে ওরা এবার যাবেই যাবেই যাবেই। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মমতা ব্যানার্জির দল উড়ে যাবে, পশ্চিমবাংলায় থাকবে না। কোয়েল মল্লিক রাজ্যসভায় যাচ্ছে, তিনি তো ওখানে কোনো প্রশ্নও রাখতে পারবে না, কিন্তু এবার ট্রোল যেভাবে হচ্ছে, আমাদের তো রঞ্জিত মল্লিক এত বড় একজন আর্টিস্ট, তার মেয়ের নামে ট্রোল হচ্ছে, আমাদের খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ এই সরকারের পক্ষে যে থাকে তাকেই ট্রোল শুনতে হবে, পরিষ্কার। এখন ভাতা যারা চাই, যাদের দেওয়া হয়েছে, তারা কি একদিন মিছিল করেছিল আমাদের ভাতা দাও বলে? বলেনি। কিন্তু উনি ভাতা দিতে ভালোবাসেন, মানে আমি দয়া করে যেটুকু দেব সেটুকু নাও এবং আমার বসে থাকো। কলেজের সিটগুলো ফাঁকা যাচ্ছে, আর এইখানে এই ভাতার লাইনে ভিড় হচ্ছে দেখে তাদের গর্বে বুক ফেটে যাচ্ছে। বিরাট ব্যাপার। ওনার যদি এরকম ধারণা থাকতো যে না আমি জিতবো, 255টা আসন নিয়ে আসবো, তাহলে তো উনি এই লক্ষ্মীর ভান্ডারের ভাতাও বাড়াতেন না, আবার এই 84 লক্ষ বেকার যুবক যুবতীদের উনি এও দিতেন না, কি বলে ওই 1,500 টাকা করে ভাতাও দিতেন না। যে আপনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, সেই সরকার ক্ষমতায় থাকে কি করে? তাহলে আপনিও বা ক্ষমতায় আছেন কি করে? সোজা কথার সোজা উত্তর দিক। পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, যে এটা আমাদের ভোটার, একদম অরিজিনাল ভোটার, কিন্তু দেখা যায় মৃত ভোটার ভোট দিয়ে যাচ্ছে, আমাদের পক্ষে কিচ্ছু করার সম্ভব থাকে। এবার মৃত ভোটার নেই, এবার ফলস ভোটার নেই, প্রক্সি ভোটার নেই, অতএব এই যে লুট করাটা কিন্তু মারাত্মকভাবে আর মানে বন্ধ হয়ে যাবে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্য কর্মচারীদের সংগঠনের মামলায় তিনি যে গালে দুটো থাপ্পড় খেয়েছেন, এই থাপ্পড় দুটো হজম করতে পারছেন না। তবে যদি 6 তারিখের মধ্যে অন্তত নোটিফিকেশনটা জারি না করা হয়, তাহলে আমরা পরবর্তীকালে আরো ভয়ানক কিন্তু আন্দোলনে যাব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএর কিন্তু রায় হয়ে গিয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও অধরা ডিএ আবারও আন্দোলন শুরু করেছে, পথের আন্দোলন। আমার সঙ্গে রয়েছেন শ্যামল কুমার এবং আপনারা মূল মামলাকারী যারা, কথা বলার চেষ্টা করবো। বলছি, এখন আপনারা ডিএ পেলেন না? মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন যে ইমিডিয়েটলি 25% এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ দিতে, এবং তারপর একটা কমিটি তৈরি করে দিয়েছেন, তারা বাকি 75%-এর প্রথম শতাংশ 31 মার্চের মধ্যে দেয়া। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট একদম সুনির্দিষ্টভাবে সময় ভিত্তিক বেঁধে দিয়েছেন দেওয়ার জন্য, এবং সুনির্দিষ্টভাবে বলেছেন এরা সুপ্রিম কোর্টের রায় আসলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রাজ্য কর্মচারীদের সংগঠনের মামলায় তিনি যে গালে দুটো থাপ্পড় খেয়েছেন, প্রথম থাপ্পড় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এটা বলেছে সুপ্রিম কোর্ট। দ্বিতীয় থাপ্পড় ডিএ দেওয়ার এক এবং একমাত্র সূচক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই যে গালে দুটো থাপ্পড় খেয়েছেন, এই থাপ্পড় দুটো হজম করতে পারছেন না। দেখুন, থাপ্পড় তো অবশ্যই খেয়েছে। আপনারা তো সকলেই জানে যে এসআইআর নিয়ে মাননীয় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়েছিল। কারণ কি না, গণতান্ত্রিক নিয়ম অনুসারে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেই নির্দেশ মানা উচিত, সে নিজেও মনে করে, তার জন্যই কিন্তু এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও
যে এই ঔদ্ধত্য এবং তেজ আমরা লক্ষ্য করছি, যে 25% ইমিডিয়েট এফেক্ট বলেছে, তবুও তিনি এখনো কোনো উচ্চবাচ্য করছে না। কিন্তু আমরা ছেড়ে দেব না, আমরা অলরেডি চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে নোটিশ দিয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে আদালত যে অবমাননা করতে চলেছে আমরা 5 তারিখ পর্যন্ত দেখব, কারণ তারপরে 6 তারিখ ওই হাইকোর্ট কমিটির সঙ্গে কথা বলবে। স্বাভাবিকভাবে যদি 6 তারিখের মধ্যে অন্তত নোটিফিকেশনটা জারি না করা হয়, তাহলে আমরা পরবর্তীকালে আরো ভয়ানক কিন্তু আন্দোলনে যাব। পর নির্বাচন হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় এসে যাবেন, তারপর তো আপনাদের আর ডিএ কি আবার লড়াই লড়ালে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন আমার টাকা নেই। 2011-12 থেকে 21-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা বাবদ যা বরাদ্দ করেছেন পেনশন বাবদ, তার মধ্যে 25,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, রাজকোষে আছে। আবার বলছি ভাতা ভাতা দিচ্ছে, ভাতা তো আমাদের টাকায় দিচ্ছে, কারণ 42,000 কোটি টাকা বলেছে লক্ষ্মীর ভান্ডারে খরচ হবে, আবার 42,000 কোটি টাকা আমাদের দিয়ে বাকি আছে। তাহলে 6 লক্ষ সরকারি পদ শূন্য, তাদের বেতন পেনশন ভাতা সেগুলো কোথায় গেল? বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ট্যাক্সের টাকায় ভাতা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিচ্ছে, ট্যাক্সের টাকার 90% কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে। বাজে কথা, 40% দিয়ে দিচ্ছে উনি বললে, উনি তো সবসময় মিথ্যে কথা বলে, সর্বদা মিথ্যে কথা বলে। 6 লক্ষ সরকারি পদ শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে, পেনশন দিতে হচ্ছে, ভাতা দিতে হচ্ছে, সেই টাকাগুলো কোথায় গেছে? সেই টাকা দিয়েই লক্ষ্মীর ভান্ডার, খেলা মেলা, বেকার ভাতা সব দিচ্ছে। ট্যাক্সের টাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে আপনাদের ট্যাক্সের টাকায় ভাতা নয়, ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়, ভাতার 90% যে ট্যাক্সের আপনাদের 90% কেন্দ্র নিয়ে চলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখাপড়া কদ্দূর করেছেন? যা কিছু হচ্ছে কারুর বাবার টাকায় হচ্ছে না। আমি আবার বলছি, যা কিছু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাবার টাকায় হচ্ছে না, আমার আপনার দেয়া করের টাকা, সেই করের টাকায় হচ্ছে। আমরা আপত্তি করছি কোথায়? যে রাজ্য কর্মীদের তাদের প্রাপ্য বেতনটা দিচ্ছেন না, পেনশনারদের তাদের প্রাপ্য পেনশনটা দিচ্ছেন না, অথচ মেলা খেলায় এই রাজকোষের টাকা লুট করছেন। দেখুন, একজন ক্যাগের হাইলি অফিসিয়াল আসছে, তিনি কিন্তু জানে যে রাজ্য সরকারি কর্মচারীদের টাকাটা কোথায় আছে। আপনার কেন্দ্র কিন্তু এই যে একটা বেতনের অংশ পাঠিয়ে দেয়, কিন্তু কর্মচারীর সংখ্যা বেশি দেখায়, বেশি দেখিয়ে সেই টাকা লুট করে, একদম পরিষ্কারভাবে লুট করে। সরকার যখন মেমোরেন্ডাম দেয়, তখন যদি আমাদের 3 লক্ষ কর্মচারী থাকে, 6 লক্ষ দেখিয়ে দেয়, সেই অনুপাতে কেন্দ্র রাজ্য সরকারকে টাকা দিয়ে দেয়, সেই টাকা একদম 9-6 হয়ে যায়। খেলা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি নাকি? এ তো করের টাকা, আমাদের সবাইকার দেওয়ার টাকা। আর এত যে আপনার ভ্যাকেন্সি আছে, সেগুলোর কি ব্যাপার? উনি বসুন আমাদের সাথে, কেন দূরে দূরে থাকছেন? বসুন আমাদের সাথে, আমরা তথ্য দিয়ে বুঝিয়ে দেবো। উনি যদি বুঝতে না পারছেন, ওনাকে বোঝানোর যদি মানুষ না থাকে, আমরা আছি, আমরা বুঝিয়ে দেবো। খুশি না? আমরা কিসের ভাতায় খুশি? আমরা আমাদের বেতনের ক্ষয়িষ্ণু অংশটা শুধু দাবি করছি। দয়া করছে পেনশন। আমি আবার বলছি, কেউ কারুর পৈতৃক সম্পত্তি থেকে, পৈতৃক আয় থেকে পেনশন দিচ্ছে না। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় জানা উচিত যে সারা ভারতবর্ষে 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী সরকার, মমতা ব্যানার্জি ছিলেন মন্ত্রী, তখন এই পুরাতন পেনশন স্কিম তুলে দিয়ে নতুন পেনশন স্কিম ছাড়া হয়েছিল। এই সর্বনাশটা মমতা ব্যানার্জি করেছিলেন। এবং প্রত্যেকটা রাজ্য সরকার তাদের নিজস্ব নতুন বা পুরনো পেনশন স্কিমে পেনশন দেন। এখানে পশ্চিমবাংলায় পুরনো পেনশন স্কিমে পেনশন হয়, কোন রাজ্য পেনশন দেয় না, এই কথাটা মিথ্যে কথা। উন্নয়নের নিরিখে আবারও ফিরে আসছে 150টার বেশি আসন। কে তৃণমূল কংগ্রেস ফিরে আসবে? 100% নিশ্চিত হয়ে যান যে ওরা এবার যাবেই। 250টার বেশি আসন নিয়ে অভিষেক এ তো বলবেই, তারা তো আতঙ্কে ভুগছে, আতঙ্কে ভুগলে ওই কথা বলবেই। এবার যেভাবে যে আমরা ভোট করতে যাই, 1টা-1.5টার পরে ভোট হয় না, ভোট লুট হয়ে যায়। এই যে আপনার আরো একটা ব্যাপার আছে, যে ড্যামি প্রার্থী বসিয়ে দেয়, দিয়ে এজেন্ট নিয়োগ করে, তারা বারবার হ্যাম্পার করে এই যে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, যে এটা আমাদের ভোটার, একদম অরিজিনাল ভোটার, কিন্তু দেখা যায় মৃত ভোটার ভোট দিয়ে যাচ্ছে। আমাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব থাকে। এবার মৃত ভোটার নেই,
এবার ফলস ভোটার নেই, প্রক্সি ভোটার নেই, অতএব এই যে লুট করাটা কিন্তু মারাত্মকভাবে আর মানে বন্ধ হয়ে যাবে। কথা দিলাম 250টার বেশি আসন নিয়ে আমরা তো উনি যদি 250টার বেশি আসনে জেতার ভাবনাই রাখতেন, তাহলে এই যুব সাথী বলে 1,500 টাকা করে মাসে ভাতা দেওয়ার ব্যবস্থা কেন করলেন? কেন লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বাড়ালেন? উনি জিততে পারবেন না এরকম একটা ভাবনার থেকেই তো ভাতা দিয়ে ভোট কিনতে চাইছেন। ওনার যদি এরকম ধারণা থাকতো যে না আমি জিতবো, 255টা আসন নিয়ে আসবো, তাহলে তো উনি এই লক্ষ্মীর ভান্ডারের ভাতাও বাড়াতেন না, আবার এই 84 লক্ষ বেকার যুবক যুবতীদের উনি এও দিতেন না, কি বলে ওই 1,500 টাকা করে ভাতাও দিতেন না। এবং সব থেকে বড় কথা, এই মুখ্যমন্ত্রীর লজ্জা থাকা উচিত। উনি কদিন আগে বললেন তিনি নাকি 2 কোটি বেকারের চাকরি দিয়েছেন, আর এখনো পর্যন্ত 84 লক্ষ বেকার তারা ওই বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। তাও 21 থেকে 40 বছর যারা মাধ্যমিক পাস তাদের, অর্থাৎ তার বাইরে আরো কত বেকার আছে ভাবুন। আগে এই কোটি কোটি বেকার, সেখানে ফাঁকা যাচ্ছে, কলেজের সিট গুলো ফাঁকা যাচ্ছে, আর এইখানে এই ভাতার লাইনে ভিড় হচ্ছে দেখে তাদের গর্বে বুক ফেটে যাচ্ছে, বিরাট ব্যাপার। আর কলেজগুলো ফাঁকা যাচ্ছে, কলেজে সমস্ত সিট ফাঁকা। আমরা কি ভাতার লাইনে দাঁড় করিয়েছি না? আমাকে ভাতার লাইনে দাঁড় করাবেন কেন? আমরা তো খেটে খাই, পরিশ্রম করে খাই, ওনাকে তো পরিশ্রম করে খেতে হয় না। সে কারণে উনি এই ধরনের অসম্মানজনক কথা বলেন। যাদের ভাতার লাইনে দাঁড় করিয়েছেন যে যুবক যুবতীদের, উনি ইচ্ছা হয়েছে যার ইচ্ছা হয়েছে মানে কি, তারা তো বুঝতে পারছে যা যতটুকু এই সরকারের কাছ থেকে আদায় করে নেওয়া যায়। দেখুন লক্ষ্মীর ভান্ডার একজন WBCS অফিসারের যে স্ত্রী সেও নিচ্ছে, হাই অফিসিয়াল সরকারি কর্মচারী, তাই কোনো ক্রাইটেরিয়া নেই। এখানেও অনেকে চাকরি করছে, বলছে এই সরকার কিচ্ছু দেখবে না, আমি চাকরি করছি সেই টাকাটাও পাবো, আবার 1,500 টাকাও দেবো, এরকম অজস্র আছে। আমি জানি তারা চাকরি করছে এবং বেকার ভাতাটা নিচ্ছে, যা 1,500 টাকা করে পাচ্ছি, তো আমার অসুবিধা কি আছে? আর ক্ষমতায় আসার পর এই যদি ক্ষমতায় আসে এই টাকা আর দেবে না, তাই 2 মাস পাই 3 মাস পাই নিয়ে নিচ্ছি। চাকরি করছে তবুও বেকার ভাতা নিচ্ছে। আর তৃণমূল দেখুন, যদি মানুষ ভোট দিতে পারে তাহলে তৃণমূলের আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মুশকিল হচ্ছে পশ্চিম বাংলায় তো পেশি শক্তি, অর্থ শক্তি, প্রশাসন, পুলিশকে কাজে লাগিয়ে মানুষের জনমতের প্রকৃত প্রতিফলন ব্যতি রেখে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মমতা ব্যানার্জির দল উড়ে যাবে, পশ্চিম বাংলায় থাকবে না। তার যদি ক্ষমতা থাকে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করান। মানুষ তো ভোটটা দিতেই পারছে না, ভোটটা যদি দিতে না পারে তাহলে কি করে তার মতামতটা প্রতিফলিত হবে? স্বচ্ছভাবে ভোট করুন, দেখি মমতা ব্যানার্জির কত ক্ষমতা। আজকে সবাই, ছাত্র, যুবক, কৃষক, সাধারণ মানুষ সবাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির সাথে যদি সবাই থাকবে তাহলে কেন মমতা ব্যানার্জি করুন না। আজকে এই ভাতা না বিলিয়ে তারা করুন। মমতা ব্যানার্জি একদম ভাতা মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। কে বলেছে আপনাকে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবে তো, বলছি আতঙ্কে এইসব কথাগুলো বলছে। আতঙ্ক দেখুন, 2011-এর মডেলে যদি ভোট হয়, অর্থাৎ ভোট বলতে যা বোঝায় তা যদি এবার হয় না, দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন। দু সংখ্যায় নেমে যাবে এই তৃণমূল কংগ্রেস, 2 সংখ্যায় নেমে যাবে। মানুষ এখন চাইছে যে এমন একটা শক্তি আসুক যাকে তৃণমূলকে হারাতে পারে। তার পরিবর্তন চাইছে, পরিবর্তনের যুগ এখন। আর ওই যে যারা ওই একসময় বুদ্ধিজীবী বলে গেছে, তারা এখন একদম মানে ঢুকে গেছে গর্তে। তারা তো বুঝতে পেরেছে যে এখন বঙ্গভূষণ পাচ্ছে। কে? তারা তো বঙ্গভূষণ পাচ্ছে। তারা বঙ্গভূষণ পাচ্ছে, বঙ্গভূষণের টাকা পয়সাগুলো তো সেগুলো তো আমাদের টাকা। তো এইসব নিয়ে কি হবে? এইসব তো আরো তো এই তো দেখলাম যে মানে আমি দেখছি ফেসবুকে দেখছি, খুব খারাপও লাগছে। কোয়েল মল্লিক রাজ্যসভায় যাচ্ছে, তিনি তো ওখানে কোনো প্রশ্নও রাখতে পারবে না, কিন্তু এবার ট্রোল যেভাবে হচ্ছে, আমাদের তো রঞ্জিত মল্লি এত বড় একজন আর্টিস্ট, তার মেয়ের নামে ট্রোল হচ্ছে, আমাদের খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। কারণ এই সরকারের পক্ষে যে থাকে তাকেই ট্রোল শুনতে হবে, পরিষ্কার। কে আপনাদেরকে দিচ্ছে না আবারও আন্দোলনের নাম তুললো? সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছিল এখনই 25% দিয়ে দিতে, কিন্তু কোথায় গেল? হ্যাঁ, এটাই তো আমাদের জন্য এটাই তো একটা বড় প্রহসন। এখন আমাদের সরকার প্রাপ্যটা দিতে তার ভীষণই অনীহা, কিন্তু দয়া করতে কোনো অনীহা নেই, কারণ যাকে দয়া করবে তার তো কোনো দাবি নেই। দয়া 500 টাকা করলেও হয়, 5 টাকা করলেও হয়,
যা দিচ্ছে সেটাই বেশি, দেওয়ারই তো কথা না। আর যাদের হকের টাকা তাদেরটা যখন কেস লড়ে ওই অবধি গিয়ে দিয়ে যে কর্মচারীদের মৌলিক অধিকার সেইটার প্রতিষ্ঠা পাওয়ার পর কিভাবে টাকাগুলো দিতে হবে ধাপে ধাপে সব নির্দেশ আসা সত্ত্বেও এইটা নিয়ে টালবাহানা হতে পারে, এটা বোধহয় একমাত্র পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখানে এটা হতে পারে। ফলে আন্দোলন করা ছাড়া রাস্তা নেই, দুটোই চলবে। যেমন আইনি লড়াই হয়েছে, আপনাদেরকে তো পেনশন দেওয়া হচ্ছে। মানে পেনশন কি উনি এসে দিচ্ছেন? পেনশন তো অনেক দিন ধরেই দেওয়া হয়, এর আগের সরকার দিয়েছে, তার আগেও দিয়েছে, বরং উনি পারলে বন্ধ করুক। পেনশন দিচ্ছে, এটা যদি ওনার মনে হয় খুব বেশি কিছু হয়ে যাচ্ছে, বন্ধ করুক। উনি নিজে এমএলএদের ভাতা কবার বাড়িয়েছেন এবং সেই সংখ্যা, সেই যে অ্যামাউন্টটা সেটা কি, এবং যারা পশ্চিমবঙ্গেরই কর্মচারী যারা দিল্লিতে বঙ্গভবনে আছেন তারা যে সবটাই পাচ্ছেন, এ সম্পর্কে কোনো সদুত্তর উনি আজ পর্যন্ত দিয়েছেন? দেননি, কারণ সদুত্তরটা নেই। তাহলে ওনাকে বারবারই ছলচাতুরির আশ্রয় নিতে হয়। ভাতা দেওয়া হচ্ছে তো, এত উন্নয়ন হচ্ছে তো। সেটা উনি দেখতে পাচ্ছেন উন্নয়ন, সেটা নানা রকম খবর বেরোচ্ছে। এখন ভাতা যারা চাই, যাদের দেওয়া হয়েছে, তারা কি একদিন মিছিল করেছিল আমাদের ভাতা দাও বলে? বলেনি। কিন্তু উনি ভাতা দিতে ভালোবাসেন, মানে আমি দয়া করে যেটুকু দেব সেটুকু নাও এবং আমার বসে থাকো। তো সরকারি কর্মচারীরা কারুর দয়ায় থাকে না। আগের সরকারের আমলে যারা সরকারি কর্মচারী ছিল তারা আজও সরকারি কর্মচারী আছে। উনি কোনোদিন ক্ষমতায় থাকবে না, সেদিনও কর্মচারী থাকবে। ফলে উনি এটা বলতে পারেন, এটার দ্বারা বোঝা যায় যে উনি কতখানি প্রতিহিংসামূলক এবং কতখানি মানুষের কি বলবো, যেটা বলেন উনি, সম্মানের সাথে আছে। আমরা আবারও 250টার বেশি আসন নিয়ে আসবো। সেটা আসতে পারে, তা নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। উনি 250টা নিয়ে আসবে নাকি 272টা নিয়ে আসবে, সেটা আমাদের তাই দিয়ে কোনো দরকার নেই। আমাদের প্রাপ্যটা আপনি দিয়ে দিন। যে আপনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, সেই সরকার ক্ষমতায় থাকে কি করে? তাহলে আপনিও বা ক্ষমতায় আছেন কি করে? সোজা কথার সোজা উত্তর দিক। কুকুরের মতো ঘেউ ঘেউ করছেন কেন? তাও তো আমাদের ওতে কিছু মনে হয় না, কারণ যে বলেছে তাকেও ভাবতে হবে সে কার মতো হয়ে কথাটা বললো। আমরা তো সেই নিম্ন রুচিতে নামতে পারবো না, পাল্টা বলবো না, কিন্তু উনি কোথায়, কোন ওনার অবস্থানটা কি উনি সেটা ভালো করে জানেন। আপনাদের সুপ্রিম কোর্টের রায় মানলো না, একটা সরকার চলছে, কি বলবেন? হ্যাঁ, সেই জন্যই নানান জায়গায় যে আন্দোলনগুলো হচ্ছে, পুলিশকে এত অ্যাগ্রেসিভ হতে হচ্ছে, কারণ আন্দোলনকারীদের বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে আমরাই বা কেন সরকারের নির্দেশ মানতে যাব? সেইখানেই তো কনফ্লিক্টটা হচ্ছে। কিন্তু কনফ্লিক্টটা হচ্ছে একজন সরকারি কর্মচারীর সঙ্গে আন্দোলন দাবি নিয়ে যারা এসছে তাদের সাথে, ওনাদের সাথে তো হচ্ছে না। ওনারা নিরাপদ আছেন, নিরাপত্তার ব্যবস্থা আছে, সবই আছে। আপনারা কি আদায় করে ছাড়বেন আপনাদের প্রাপ্য? হ্যাঁ, সে তো 100 বার, সে 100 বার এই করতে করতে হয়তো যারা রিটায়ার করেছেন কেউ চলেও গেছেন, আমরাও চলে যেতে পারি, কিন্তু আমাদের লড়াইটা ছাড়লে চলবে না। কারণ আমাদের হাতিয়ার তো আর কিছু নেই, আমাদের হাতে পুলিশ নেই, আমরা বেপরোয়া হতে পারবো না। ফলে আমাদের এটাই হাতিয়ার, আমাদের এটাই করে যেতে হবে, এবং এরপরে এটা আরো তীব্র হবে, কথা বলার কোনো অপেক্ষা রাখে না।